ওয়াসিল জানতো তার ছেলে এমন কোনো উত্তরই দেবে। বিড়বিড় করে বলল, নির্লজ্জ বেহায়া। সত্য কথা বলেছে, এতে নির্লজ্জের কি আছে? যাচ্ছটা কোথায়? আমার জীবনটা তছনছ করার জন্য তুমি একাই যথেষ্ট। হুট করে আমার মেয়েকে এক জেলের বাড়ি পাঠালে। প্রভাত ড্যামকেয়ার ভাবে বলল, হানিমুন পাচ্ছে প্রচুর, আপাতত হানিমুনের প্ল্যানে আছে। ফিরে এসে যেন সুখবর দিতে পারে সেই দোয়া করো। ফিরে এসে বাকি কথা হবে। সন্ধ্যা থেকে ফাইকের বাড়িতে জেলেপাড়ার লোকজনের ভীষণ ভিড় আজ। সবাই মুখে মুখে জেনে গিয়েছে চৌধুরী বাড়ির মেয়েকে ফাইকের ছেলে বিয়ে করেছে। রাত 10টা বাজে, মানুষের ভিড় কমেনি। পুষ্পকে ঘিরে মানুষের যাতায়াত অনবরত চলছে। পুষ্পের চেহারা দেখেও প্রশংসার ছড়াছড়ি চারদিকে। ফাইক ভীষণ আনন্দিত পুষ্পকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে। ফাইকের বউ একবারও পুষ্পর কাছে যায়নি, কোনোভাবে পুষ্পকে ছেলের বউ হিসেবে মানতে পারছে না। তার কাছে ওয়াসিল চৌধুরীর মেয়ে মানেই খারাপ। পরের দিন ভোরে পুষ্পের ঘুম ভাঙল। রাজন ঘুমিয়ে আছে। পুষ্প একটা গোলাপি রঙের থ্রিপিস পরে বের হলো। ফাইকের স্ত্রী বারান্দার খাটে বসে আছে। পুষ্প বলল, আম্মা, কি নাস্তা বানাবো? ফাইকের স্ত্রী গরম চোখে তাকিয়ে বলল, এটা বড় লোকের বাড়ি না, এইখানে কেউ নাস্তা খায় না। সকালে ফেনা ভাত আর ভর্তা খায়। পুষ্প মিহি কণ্ঠে বলল, তাহলে কি ভাত রান্না করব? একটা ঝাড়ু পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল। আগে উঠান ঝাড়ু দাও। পুষ্প ঝাড়ু হাতে নিল। সে আগে পরে কখনো উঠান ঝাড়ু দেয়নি, দেওয়ার অভ্যাসও নেই। তাছাড়া কোমরে একটু ব্যথা আছে, সে অনেকক্ষণ যাবৎ ঝুঁকে ঝাড়ু দিতে পারবে না। তাও পুষ্প ঝাড়ু নিল, নিজের মতো করে চেষ্টা করছে। জীবনের প্রথম উঠান ঝাড়ু, তাই ঠিকভাবে পারছে না। আধা ঘন্টা ধরে উঠান ঝাড়ু দিয়েই যাচ্ছে। ফাইকের স্ত্রী বলল, এক উঠান ঝাড়ু দিতে গিয়েই তো দিন পার হইয়া যাইব। বাকি কাজ কি পরশু করবা? এই জন্য কইছিলাম বড় লোকের বেটি দিয়া কাম নাই। পুষ্প ঘেমে একেবারে একাকার হয়ে গিয়েছে, হাঁপাচ্ছে। শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, এবার কি করব? চুলার ছাই তুলে থালা বাটি ছাই দিয়ে মাজতে হবে। পুষ্প বলল, এটা তো আমি পারি না আম্মা। না পারলে শিখতে হবে, তাও করতে হবে। পুষ্পর কেমন যেন কান্না পাচ্ছে। সম্পূর্ণ নতুন পরিবেশে একটুও নিজেকে খাপ খাওয়াতে পারছে না। রাজন শুয়ে আছে, পাশেই টেবিল ফ্যানে শোষো শব্দ হচ্ছে। সদ্য বিবাহিত স্বামীর সামনে খোলামেলা পোশাক চেঞ্জ করতে অস্বস্তি হচ্ছে পুষ্পের। সে খাটের স্ট্যান্ডে একটি তোয়ালে মেলে দিল। তোয়ালের এই পাশে দাঁড়িয়ে পোশাক চেঞ্জ করছে। ব্লাউজ আর পেটিকোট পরা শেষ হলে শাড়ি কোমরে গুজে কেবলই কুচি দিচ্ছে। তখনই রাজন তোয়ালে এক টানে সরিয়ে পুষ্পকে নিজের কাছে টেনে নিল। এক টানে পুষ্প গিয়ে পড়ল রাজনের বুকের উপর। পুষ্প দারুণ লজ্জা পেয়ে গেল। রাজন ঘুম ঘুম কণ্ঠে পুষ্পকে জড়িয়ে ধরে পড়ল, সাত সকালে বরকে ছেড়ে কোথায় গিয়েছিলে? পুষ্প লাজুক মুখে বলল, ছাড়ো, বাইরে আম্মা অপেক্ষা করছে। করুক, কিছুক্ষণ আমার কাছে থাকো। সারা রাতই তো ছিলাম। তাতে কি তোমার মোহ কেটে গিয়েছে? 24 ঘন্টা আমার তোমাকে লাগবে। বাইরে থেকে রাজনের মা বলল। ঘরে গিয়ে কি সিন্ধুকে আটকে গেলে নাকি? মায়ের কণ্ঠ শুনে রাজন পুষ্পকে ছেড়ে দিল। বিড়বিড় করে বলল, মা কি কিছুই বোঝে না? পুষ্প দ্রুত শাড়ির কুচি গুজে ঘর ছেড়ে বের হতে পা বাড়ালো। তখনই রাজন পুষ্পের হাত টেনে ধরল। পুষ্পকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো মাকে বুঝিয়ে বলার জন্য। তোমাকে এখন থেকে নিয়ে যাব আমি। পুষ্প হাসি খুশি মাখা মুখে বলল, মায়ের ভালোবাসা আদায় না করে আমি কোথাও যাচ্ছি না। তুমি একদম চিন্তা করো না, আমার ভালো লাগছে নতুন জায়গা। আমি তোমাকে চিনি পুষ্প, তোমাকে বোঝাতে হবে না। পুষ্প হাড়ি আর কড়াই নিয়ে কলপারে গেল। মাটির হাড়িতে কালি, পুষ্পের হাত ভরে কালি ভরে গেল। কল চাপার অভ্যাসও নেই তার। এত কঠিন পরিস্থিতিতে সে আগে পরে কখনো পড়েনি। কি করবে তাল সামলাতে পারছে না। শাড়ি সামলাতে গিয়ে কলের পিচ্ছিল শ্যাওলায় পা পড়তেই স্লিপ করে পড়ে গেল। সাথে সাথে একটা চিৎকার দিল। পুষ্পের চিৎকারে রাজন এক লাফে ঘর ছেড়ে বের হয়ে এলো। পুষ্পকে আহত অবস্থায় দেখে রাজন সাথে সাথে পাজা কোলে তুলে নিয়ে মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ও আমার স্ত্রী মা, ভালোবেসে বিয়ে করেছি। আমাকে বিয়ের বিনিময়ে ওর জীবনটাও এমন অভিশপ্ত হয়ে উঠবে জানলে বিয়েটাই করতাম না। দূর থেকে আফসোস করতাম, তবুও নিজ হাতে ওকে অসুখী করার মতো কষ্টে দগ্ধ হতাম না। কক্সবাজারের খুব উন্নত একটা হোটেলে শুয়ে আছে পূর্ণতা আর প্রভাত। পুরো একটা হোটেল ভাড়া নিয়েছে প্রভাত, যেন শান্তিতে সময় কাটাতে পারে। প্রভাত খালি গায়ে, পূর্ণতার পরনে সাদা একটা নাইটি।
হোটেলে সাদা বিছানার চাদর আর পূর্ণতার পরনের সাদা নাইটিটা মনে হচ্ছে এক টুকরো ভাসমান শুভ্র পেঁজা তুলোর উপর যেন আকাশ পরি ঘুমিয়ে আছে। পূর্ণতা ডান কাত করে কোনোয় ভাঁজ করে শুয়ে আছে। প্রভাত ঘুম ভাঙতেই পূর্ণতাকে দেখে মুগ্ধ আঁখি যুগলে কোনোয় ভেঙে মুখে হাত ঠেকিয়ে পূর্ণতার দিকে চেয়ে আছে। কি অপূর্ব দেখাচ্ছে পূর্ণতাকে। ঘুমিয়ে থাকলে বোধহয় নারীদের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। প্রভাত টু শব্দটি পর্যন্ত করছে না। সে একাধারে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে প্রভাত মোহবিষ্ট হলো। তার ঠোঁট দুটো নেমে এলো পূর্ণতার কপালে। কিছু আদুরে স্পর্শতে ভরিয়ে তুলল পূর্ণতাকে। প্রভাতের স্পর্শে ঘুম ভাঙল পূর্ণতার। ঘুম থেকে উঠেই প্রিয় মানুষের এমন আদুরে স্পর্শ পূর্ণতার প্রেমদায়ক অনুভূতি বাড়িয়ে দিল। উষ্ণতা ছড়াচ্ছে তার সর্বাঙ্গে। জীবনে প্রথম কোনো সকাল পূর্ণতা ঘুম থেকে উঠে নেশালো দুটি আঁখিতে প্রভাতের দিকে তাকালো। প্রভাতের ডাকে কোনো ভনিতা ছাড়া সাড়া দিল। সে অনুভূতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রভাতের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, কি হচ্ছে ঘুমোতে দিবেন না? কাল সারা রাত ঘুমাইনি আমি। পূর্ণতার ঘুম ঘুম কণ্ঠ প্রভাতকে মাতাল করে তুলল। সে নেশাতুর চোখে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন একটি সকালের জন্য সে কতদিন কতকাল অপেক্ষা করেছে তার ইয়ত্তা নেই। পূর্ণতা আবারও ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি চাই বলুন না। প্রভাত যেন কোথায় হারিয়ে গিয়েছিল। তার ভাবনার ছেদ কাটল পূর্ণতার কণ্ঠে। সে পূর্ণতার দুই গালে হাত রেখে প্রেমময় কণ্ঠে বলল, একটা জিনিস শুনতে চাই, বলবে? কি বলুন না। ভালোবাসো আমাকে? পূর্ণতার চোখের তারায় প্রভাতের চেহারা চিকচিক করছে। প্রভাতের জন্য গভীর প্রেম ধরা দিয়েছে। মুখটা একটু উঁচিয়ে প্রভাতের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, বাসি তো, অনেক ভালোবাসি। প্রভাত স্মিত হাসল। আবেগে আপ্লুত সে। আরেকবার জানতে চাইল, কি বললে? আমি আপনাকে ভালোবাসি প্রভাত চৌধুরী, ভীষণ ভালোবাসি। বলেই প্রভাতকে জড়িয়ে ধরল আরো শক্ত করে। প্রভাত ভালোবাসার আলিঙ্গনে পূর্ণতাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট জোড়া আনন্দে কাঁপছে। প্রভাত কম্পিত ঠোঁটে উচ্চারণ করল, স্বপ্নের মতো লাগছে সব। আমি স্বপ্নেও আপনার, কল্পনায়ও আপনার, আমি শুধু আপনার। প্রভাত খুব কাছে টেনে নিল পূর্ণতাকে। পূর্ণতা মিহি কণ্ঠে বলল, আজকের সকালটা আপনার সাথে আমি দেখতে চাই। সাথে সাথে প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা রুম ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। সে প্রাণ খুলে সকালের শীতল হাওয়া নিচ্ছে। কি সুন্দর চারপাশটা। প্রভাত উঠে এলো। সে খালি গায়ে এসে পেছন থেকে পূর্ণতাকে জড়িয়ে ধরল। পূর্ণতার ঘাড়ে মুখ গুজে বলল, ধন্যবাদ বউ। কেন? আজকের সকালটা তো স্নিগ্ধ সুন্দর করে দেওয়ার জন্য। অসুন্দরও করতে জানি। কিভাবে? প্রভাত ভাই। প্রভাত হাসলো, হেসে বলল, কাজিন বিয়ে করলে এক বিপদ। রাগ করেননি আজ? না। কেন? আমাকে একবার ভালোবাসি বলেছ, আগামী এক যুগ সে ভালোবাসার ঘোরে থাকবো আমি। সব অন্যায় মঞ্জুর। এত ভালোবাসেন কেন আমায় বলুন তো? আমি জানি না পূর্ণ, এর কোনো উত্তর চেয়ে ওরা খোঁজো না কোনো উত্তর। আমার কাছে কোনো উত্তর নেই। ইস, কি হলো? কেন আগে ভালোবাসলাম না আপনাকে? শুধু আফসোস হচ্ছে, জীবন থেকে কত মধুর মুহূর্ত হারিয়ে গেল। গত 2 যুগের প্রেম আমি তোমাকে বুঝিয়ে দেব, বিনিময়ে আরও বোনাস দেব। কিছু লস নেই তোমার। আমার নাম পূর্ণতা ছিল, কিন্তু সবটাই অপূর্ণ ছিল। আর আজ যেন সত্যি আমি পূর্ণ হলাম। প্রভাত পূর্ণতার ঘাড়ে চুমু দিয়ে বলল, পূর্ণতা, আজ তোমাকে কিছু একটা দিতে ইচ্ছে হচ্ছে। প্লিজ কিছু চাও, একটা কিছু চাও। প্রথমত আপনাকে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, দ্বিতীয়ত দামি কিছু চাও। আপনার সন্তানের জননী হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, তৃতীয়ত কিছু চাও। আপনার সাথে বৃদ্ধ হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, এসবের বাইরে কিছু চাও যা খুব দামি। আমার জীবনে যখন আপনি এসেছেন আর যখন বুঝতে শিখেছি আপনাকে আমি ভালোবাসি, তখন থেকে আমার জীবনে আপনি আর আপনি ছাড়া দামি আর কিছু নেই প্রভাত চৌধুরী। আই লাভ ইউ। গোধূলি লগ্নে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে পূর্ণতা। সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে। পূর্ণতার পরনে লাল জর্জেট শাড়ি, আঁচল সেরে দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া, সোনালি রঙের চুলগুলো খোপা করে রাখা। সে মুগ্ধ হয়ে সমুদ্রের বুকে ভাসমান সূর্য দেখছে। মাঝে মাঝে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তার পা ছুঁয়ে দিচ্ছে। সে একবার আকাশ, একবার সমুদ্র, একবার সূর্য দেখছে।
জীবনে প্রথম কোনো সন্ধ্যা ফুরিয়ে যাবার জন্য আফসোস হচ্ছে তার। মনে হচ্ছে এই সময়টা এখানেই থমকে যাক। সে ডানে বামে তাকালো, প্রভাতকে খুঁজছে। চারদিক লোহিত বর্ণ ধারণ করেছে। কিছুটা দূরেই প্রভাত দাঁড়িয়ে আছে ঘূর্ণায়মান। সন্ধ্যায় সে এক ভয়ঙ্কর সুন্দর পুরুষকে দেখে থমকে গেল। প্রভাতের আপাত মস্তক সে ভালোভাবে তাকিয়ে দেখল। 3/4 প্যান্ট পরা, গায়ে সাদা গেঞ্জি, চোখে কালো চশমা, মুখে হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি। কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। পূর্ণতার মুখে স্মিত হাসি। এমন পরিপূর্ণ সুদর্শন পুরুষ থেকে সে কেন এতদিন দূরে ছিল? সারা জীবন নাকি পুরুষের হৃদয় থমকে যায় সুন্দরী নারী দেখলে। আজ পূর্ণতার হৃদয় থমকে গেল প্রভাতকে দেখে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কী প্রয়োজন? তার কি হঠাৎ চেহারা সুন্দর হলো? কই এতদিন তো এত সুন্দর লাগেনি তাকে। পূর্ণতা ভাবনায় বিভোর। প্রভাত দূর থেকে চোখ রাখলো পূর্ণতার চোখে। প্রভাত বুঝতে পারল পূর্ণতা তাকে দেখছে, তাও গভীর ভালোবাসার নজরে দেখছে। প্রভাত কথা শেষ করে নেশাতুর চোখে তাকাতে তাকাতে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কাছাকাছি গিয়ে তার চুলগুলো ছেড়ে দিল। খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন করে তাকিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে তো আমার। আমার ভালোবাসা প্রকাশের ধরন। প্রভাত পূর্ণতার ভাবুক দৃষ্টি দেখে বলল, কি ভাবছো? নিশ্চয় আমাকে নিয়ে কিছু। পূর্ণতা স্মিত হাসল। প্রভাত তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখল। দুজনে সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছে। মৃদু বাতাসে পূর্ণতার চুল উড়ছে। মাঝে মাঝে তা প্রভাতের মুখেও লাগছে। পূর্ণতা চুপ আছে। প্রভাত বলল, স্বীকার করতে লজ্জা পাচ্ছ? এই যে দেখো, আমার মনে সারাক্ষণ তুমি থাকো, ভাবনায় তুমি থাকো, স্বপ্নেও তুমি থাকো। এই কথা আমি গর্বের সাথে স্বীকার করতে পারি। পূর্ণতার আজ অদ্ভুত রকমের ভালো লাগছে। মনে আনন্দের প্রলয়। এত আনন্দের জন্য তার ভয় করছে। অতি আনন্দ নাকি জীবনে দুঃখ বয়ে আনে। পূর্ণতা আচমকাই ভয়ে প্রভাতের হাত শক্ত করে চেপে ধরল। ভয়ার্ত দুটো অসহায় চোখ নিয়ে প্রভাতের দিকে তাকালো। প্রভাত সেই চোখে চোখ রাখল। এর মানে আমি আছি তো, ভয় কিসের? পূর্ণতাও খুব সহজে প্রভাতের চোখের ভাষা বুঝতে পারল। পূর্ণতা মায়াভরা দৃষ্টি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে চৌধুরী সাহেব। প্রভাত একটুও অবাক না হয়ে জিজ্ঞেস করল, কেন? এই যে এত এত সুখ সুখ অনুভব হচ্ছে, পৃথিবী সুন্দর লাগছে, চারিদিক সুন্দর দেখাচ্ছে, বেঁচে থাকার প্রবল ইচ্ছা জেগে উঠেছে। এই সবই আমার ভয়ের কারণ। আমার কপালে কি এত সুখ সইবে? বেশি হাসলে নাকি দুঃখ আসে কপালে। প্রভাত পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত রাখল। পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো। তোমার সব দুঃখ আমি নিংড়ে নেব। আমার সব দুঃখ নিংড়ে আপনার সুখ আমাকে দিতে হবে না। আমি কি অত স্বার্থপর? আমি পৃথিবীর সব দুঃখ মেনে নিয়েও আপনাকে ভালোবাসতে চাই প্রভু চৌধুরী। এভাবে বলো না, ঘুম হারাম হয়ে যাবে। এত ভালোবাসার কথা শুনে এমনি চুমো চুমো পাচ্ছে আমার। চলো রুমে। পূর্ণতা লজ্জা পেয়ে বলল, আপনি আর ভালো হলেন না। আমি ভালো হয়ে গেলে কোনোদিন আর সন্তানের মা ডাক শুনতে পাবে না, বুঝছো? আমাকে ভালো হতে পারো না, ওটা লস তোমারই। আচ্ছা, হঠাৎ আপনি এত সুন্দর হয়ে গেলেন কি করে? আগে তো এত সুন্দর ছিলেন না। আগে তো এত সুন্দর দেখাতো না। কারণ এখন ভালোবাসো আমাকে। ভালোবাসার নজর দেখো, তাই সুন্দর লাগে। ভালোবাসার নজর এমন নজর যেখানে কালো রঙও উজ্জ্বল লাগে। এর মাঝে প্রভাতের ফোন বেজে উঠল। পূর্ণতা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে ফোন দিচ্ছে? প্রভাত ফোন কেটে পকেটে রেখে বলল, কেউ না। বারবার ফোন দিচ্ছে তো। দিল্লি দিক আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রভাতের ফোন আবার বেজে উঠল। পূর্ণতা এবার প্রভাতের থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দেখল অজান্তার ফোন। পূর্ণতা অজান্তার নাম্বার দেখে ফোনটা প্রভাতের হাতে দিয়ে হাঁটা শুরু করলো। প্রভাত বলল, শালা রোমান্সের ষষ্ঠী মেরে দিল। আজই ফুলসজ্জা আমাদের, আজই বউ রাগ করলো। প্রভাত কাকে যেন ফোন দিয়ে বলল, ভাই, ঘরটা সাজাতে যেন কার্পণ্যতা করবেন না। টাকা যা লাগে নিয়েন। জাহানের শরীর খারাপ বেড়েছে, সে কথা কেউ জানে না। জাহান কাউকে জানায়নি। এখন তার মনে হচ্ছে মেয়েটা পাশে থাকলেই ভালো হতো। পূজা ফোন চাপতে চাপতে জাহানের ঘর ছেড়ে বের হলো। এ বাড়ির বাগানে কৃষ্ণ এসে অপেক্ষা করছে। পূজা গুনগুন গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে। আর এমন সময়ই গহীনে বাগানে ওয়াজেদের সাথে দেখা। পূজা লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে আসছিল। হঠাৎ করে ওয়াজেদের সামনে পড়ায় তার বুক ধক করে উঠল। আচমকা এক ভয়ে বুকের মাঝে উথাল পাথাল করতে শুরু করলো। এত রাতে বাগান দিয়ে ছুটতেছো কেন পূজা মামনি?
আর এভাবে কেঁপে উঠলে কেন? জিন দেখেছো নাকি? পূজা কোনো কথা না বলে ওয়াজেদের দিকে তাকালো। সে এখন কি উত্তর দিবে মাথায় আসছে না। ওয়াজেদ আবারও বলল, রাতে বিরাইতে বাগান দিয়ে পরীর মতো ছুটাছুটি করলে তো জিন আসবেই তো মামনি। পূজা মিনমিন স্বরে বলল, এই মানে জ্যাঠা, আমি একটা ছেলেকে ভালোবাসি জ্যাঠা, ও এসেছে দেখা করতে। এভাবে রাতের বেলা ছেলে বন্ধুর কাছে যাওয়া ঠিক নয়। পুরুষ মানুষ যত বড় সাধুই হোক না কেন, মেয়ে মানুষ দেখলেই ওরা ভণ্ড হয়ে যায়। জ্যাঠা, ও আসলে অমর নয়। তুমি ছেলেটাকে ফোন দিয়ে এখানে ডেকে আনো। এখানে আনবো? এখানে দাঁড়িয়ে কথাগুলো বলা খারাপ দেখাবে। ওই যে সাদা বিল্ডিং, ওটা আমাদের গেস্ট হাউস। চলো এখানে বসবো। ফোন দিয়ে বলো ছেলেটাকে। পূজার সরল মন, সে ওয়াজেদকে বাবার নজরে দেখে। বাবার সন্তান তুল্য মেয়েদের সাথে আর বাবারা সন্তান তুল্য মেয়েদের সাথে আর কি খারাপ করবে? পূজার মাথায় এত কিছু আসেনি। পূজা কৃষ্ণের নাম্বারে রিং করলো, কিন্তু রিসিভ হলো না। পরপর 3-4 বার রিং হয়ে গেল, কিন্তু রিসিভ হলো না ফোন। ফোন দিতে দিতে পূজা ওয়াজেদের সাথে গেস্ট হাউসে ঢুকে গেল। গেস্ট হাউসে প্রবেশ করতেই পূজার দু চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর করে সাজানো ঘর সে আগে কখনো দেখেনি। ওয়াজেদ পূজাকে নিয়ে পাশের রুমে গেল। কৃষ্ণ ফোন রিসিভ করছে না। পূজার কেমন অস্থির লাগছে। ওয়াজেদ বিছানায় বসলো, বসে পূজার দিকে কুনজরে তাকালো। সহসা সেই চাহনি পূজার চোখে ধরা পড়ল। পূজার আত্মা কেঁপে উঠল। বুকের মাঝে দুরুম দুরুম শব্দ হচ্ছে। মন কেমন যেন কুগাইছে। প্রবল সন্দেহ হচ্ছে ওয়াজেদের চাহনি। পূজা তড়িঘড়ি করে ওয়াজেদকে বলল, জ্যাঠা, আমি আসছি। ও ফোন তুলছে না। বলেই পূজা হাঁটা দিল। ওয়াজেদ দ্রুত বিছানা ছেড়ে উঠল। পূজার হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তখনই পূজার ফোন বেজে উঠল। কৃষ্ণের নাম্বার থেকে ফোন এসেছে। পূজা ফোন রিসিভ করতেই যাবে, তখনই ওয়াজেদ পূজার ফোন ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল। পূজা ততক্ষণে বুঝে গিয়েছে ওয়াজেদের উদ্দেশ্য। পূজা ভয়ে কাঁপছে। সে ওয়াজেদের দুপা জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে দিন জ্যাঠা, আমাকে বাইরে যেতে দিন। ওয়াজেদ কুৎসিত একটা হাসি দিয়ে পূজার 2 হাত ধরে উঠালো। পূজাকে বলল, তোর সব চাহিদা আমি পূর্ণ করব পূজা। তোর আর আমার মাঝে একটা সম্পর্ক হোক যা কেউ জানবে না। শুধু আমি যখন ডাকবো তুই চলে আসবি। পূজা কাঁদতে কাঁদতে বলল, ছি ছি, এসব কি বলছেন জ্যাঠা? আপনি আমার বাবার মতো, এসব পাপি কথা কেন বলছেন? আমি জানি তুই আমার কথা শুনবি না। বলেই ওয়াজেদ পূজাকে বিছানায় ফেলে দিল। ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে পশুর মতো আচরণ শুরু করলো। পূজা ছটফট করছে আর ওয়াজেদের কাছে অনুনয় বিনয় করছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওয়াজেদ সে পশুর চেয়ে খারাপ। পূজা চিৎকার করে বলছে। পূজার মুখ বেঁধে দিল। হাত মুখ বেঁধে জানোয়ারের মতো ধর্ষণ শুরু করলো। পূজা যন্ত্রণায় ছটফট করছে। মুখটা বাঁধা, কোনো কথা বলতে পারছে না। ওয়াজেদ একাধারে শারীরিক অত্যাচার শুরু করলো। সমস্ত চোখ মুখ, বুকে পিঠে নখের আঁচড়ে রক্তাক্ত করে ফেলল। যন্ত্রণায় পূজার প্রাণটা যেন বের হয়ে যাচ্ছে। সে এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে। এত ভয়ানক যন্ত্রণা সে আগে পায়নি। ওয়াজেদ ঘণ্টাখানিক পূজার উপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হলো। পূজা আত্মরা হয়ে পড়ে আছে। তার কিছুক্ষণ পরেই ওয়াজেদদের বিজনেস পার্টনার ঘরে প্রবেশ করে, যাকে ওয়াজেদ আর ওয়াসেল গুরু বলে ডাকে। ওয়াজেদ লোকটাকে দেখে বলল, গুরু যাবেন নাকি? লোকটা বিশ্রীভাবে হেসে দিয়ে পূজার কাছে গেল। আত্মরা পূজা এই গুরু নামক লোকটাকে দেখে চমকালো। পূজা এই ভয়ানক যন্ত্রণার মাঝেও যেন আকাশ ভেঙে পড়ল। এই লোকটা পূজার চিরচেনা আপন কেউ। পূজা লোকটাকে দেখে 2 হাত জড়ো করে মাপ চাইল। মুখ বাঁধা, তাই মুখে কিছু উচ্চারণ করতে পারল না। হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য বা তাকে বাঁচানোর জন্য অনুনয় করছে। কিন্তু কে শুনে কার কথা? সেও ওয়াজেদের মতো একই কাজ করলো। বাচ্চা মেয়েটার উপর অমানবিক অত্যাচার চালালো। শারীরিক যন্ত্রণা সহ্য সীমার বাইরে চলে গেল। পূজা অজ্ঞান হয়ে গেল। লোকটার অত্যাচার শেষ হয়ে গেলে ওয়াজেদ বলল, গুরু কি করবে এটাকে? গুরু মদের বোতল হাতে নিয়ে বলল, মেরে ফেলো। কৃষ্ণ পূজাকে ফোনে না পেয়ে ঘন্টা 2 অপেক্ষা করলো। 2 ঘন্টা অপেক্ষার পর যখন পূজা এলো না, কৃষ্ণ চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করলো। কৃষ্ণ বাড়ির ভেতরে গিয়ে পূজার নাম ধরে ডাকতে শুরু করলো। কৃষ্ণর কণ্ঠ শুনে মেরি দৌড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। মেরিকে খুব চিন্তিত দেখাচ্ছে। সে কৃষ্ণকে দেখেই বলল, বাবা, আমাকে একটু সাহায্য করবে? মেরিকে এমন চিন্তিত দেখে কৃষ্ণ বলল, কি হয়েছে আন্টি? বাবা, জাহানের অবস্থা ভালো নয়, এক্ষুনি হসপিটালে নিতে হবে।
বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। জাহান যেন কেমন কেমন করছে। কৃষ্ণ বলল, হসপিটালে চলুন আন্টি, কিন্তু পূজাকে তো দেখছি না। পূজা আছে হয়তো কোথাও। জাহানের অবস্থা ভালো নয়। এখন পূজাকে খুঁজতে গেলে জাহানকে বাঁচানো যাবে না। কৃষ্ণ আর কোনো কথা বাড়ালো না। সে মেরির সাথে উপরে উঠল, জাহানকে কোলে তুলে গাড়িতে এনে শুয়ে দিল। ড্রাইভার দ্রুত গাড়ি ছেড়ে দিল। মেরি আর কৃষ্ণ জাহানকে নিয়ে হসপিটালে চলল। গাড়িতেই জাহানের অবস্থা খুব খারাপ। জাহানের খিঁচুনি শুরু হয়েছে। মেরি দোয়াদুরুদ পড়ছে। মেরি বুঝতে পারছে জাহানের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুব জোরে, তবুও পথ ফুরাচ্ছে না। মেরি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলল, জাহান, তুই এমন করছিস কেন? তোর না আমার জীবনের গল্প শোনার খুব ইচ্ছা? তোকে শুনতে হবে একজন অর্ধাঙ্গিনী কেন বিদ্রোহী হয়ে উঠল সে গল্প। একমাত্র তোর কাছে বলেই শান্তি পাবো আমি। জাহানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে খানিকটা আও আও করে বলল, আমার পূর্ণতা, আমার পূর্ণতা। মেরি জাহানের মুখে হাত রেখে বলল, পূর্ণতাকে আসতে বলছি, পূর্ণতা আসবে। জাহান চোখের পানি ছেড়ে বলল, আমার পূর্ণ সোনাকে দেখে রাখবেন আপা। আজ থেকে ও হয়তো এতিম হয়ে যাবে। আমার এতিম মেয়েটাকে দেখে রাখবেন। মেরি জাহানকে জড়িয়ে ধরে বলল, এসব আর বলিস না জাহান, তোর কিছু হবে না। জাহানের কথা আস্তে আস্তে এড়িয়ে গেল। নিঃশ্বাসে তীব্র কষ্ট হচ্ছে। আস্তে করে জাহান চোখ বন্ধ করে দিল। কৃষ্ণ বলল, আন্টি একটু ঘুমাচ্ছে, এইবার সুস্থ হয়ে যাবে। মেরি চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল, এখন ঘুম আর ভাঙবে না। তার খুব শখ গভীর রাতের সমুদ্র দেখার। থম মেরে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলল, কি দেখছে মহাসমুদ্রে? পূর্ণতা স্মিত হেসে বলল, সমুদ্রের ঢেউ। প্রভাত পূর্ণতার গোলাকার মুখের অদলে দৃষ্টি মেলে বলল, তুমি না হাসলে মহাসমুদ্রের ঢেউ উঠবে না পূর্ণ। আমার হাসির বুঝিয়ে এত দাম? পৃথিবীতে যত মহামূল্যবান জিনিস আছে, তোমার হাসির চেয়ে দামি তো আমার চোখে কিছুই পড়ল না। পূর্ণতা মৃদু হাসল, হেসে বলল, সমুদ্র কি আমার প্রেমিকের মতো আমাকে ভালোবাসে যে আমি না হাসলে ঢেউ উঠবে না? প্রভাত পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত দিয়ে পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরল। পরম ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, সে মহাসমুদ্রটা আমার হৃদয় পূর্ণ। পূর্ণতার হৃদয় প্রভাতের কথায় সমুদ্রের ঢেউয়ের মতোই দোলা দিয়ে উঠল। সে প্রভাতের বুকে মাথা গুজে বলল, আমার এমন অস্থির লাগছে কেন চৌধুরী সাহেব? আপনি এত কাছে, তবু বুকের মাঝে কেমন কেমন যেন একটা প্রলয় বইছে আমার। কেন এই অস্থিরতা? খালি মনে হচ্ছে কি যেন নেই। রুমে চলো, এটা সারপ্রাইজ দিই। পূর্ণতা এবার কিছুটা অবাক হয়ে বলল, আর কত? এখনো বহু পথ বাকি পূর্ণ। সারপ্রাইজের তো কিছুই দেখোনি। এরপরে প্রভাত পূর্ণতার হাত ধরে হোটেলের দিকে নিয়ে গেল। ওদের রুমের কাছাকাছি আসতেই প্রভাত পূর্ণতাকে কোলে তুলে নিল। পূর্ণতার ভালো লাগছে। সে প্রভাতের গলা জড়িয়ে ধরে রেখেছে। প্রভাত পূর্ণতার দুই চোখে চুমু দিয়ে বলল, চোখটা বন্ধ করো প্লিজ। পূর্ণতা কোনো বাহানা ছাড়া চোখ বন্ধ করল। রুমে ঢুকে প্রভাত বলল, চোখ খোলো। পূর্ণতা চোখ খুলেই হা হয়ে গেল। রুমটা চেনা যাচ্ছে না। সব সাদা ফুল দিয়ে সাজানো। চারদিক কেমন রঙিন ঝলমলে লাগছে তার কাছে। পূর্ণতা খুশিতে আত্মহারা হয়ে প্রভাতের গলা আরেকটু জড়িয়ে ধরে বলল, এসব কিভাবে? প্রভাত স্মিত হেসে বলল, আমাদের রোমান্স হয়েছে, কিন্তু ফুলের বিছানা তো কোনো সহ্য হয়নি, সেটা বাদ রাখবো কেন? পূর্ণতা এবার লজ্জা পেল। সে প্রভাতের বুকে মুখ গুজল। প্রভাত পূর্ণতাকে নিয়ে বিছানায় গেল। পূর্ণতাকে আদর মাখা কণ্ঠে বলল, ফুল সজ্জিত খাটে জীবন্ত একটা ফুল দেখতে পাচ্ছে। আমার ব্যক্তিগত ফুলের সাথে আজীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। পূর্ণতা প্রভাতকে জড়িয়ে ধরল। একদম প্রভাতের সাথে মিশে গিয়ে বলল, সময় ধরে রাখা যায় না চৌধুরী সাহেব? কেন? তাহলে আমি সময় ধরে রাখতাম। এই সময়টা ফুরিয়ে যাক, আমি তা চাই না। এই সুখটুকু মুঠোবন্দি করতে চাই আমি। যতদিন আমি আছি, সুখ সুখ আর সুখ ছাড়া দুঃখ কে দেবে তোমায়? পূর্ণতা প্রভাতকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আজ এত ভয় লাগছে কেন আমার চৌধুরী সাহেব? আমাকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরুন না। প্রভাত পূর্ণতাকে শক্তভাবে জড়িয়ে ধরে হারিয়ে গেল পূর্ণতার প্রেমের গভীরতায়। দুজন মানব মানবী সমুদ্রের ঢেউয়ের মতোই গভীর উন্মাদনায় মেতে উঠল। দুটো মন মিলিত হলো ভালোবাসায়। অথচ প্রেম এত সুখের ভিড়ে কি আর পূর্ণতা জানতো তার মা আর এই দুনিয়াতে নেই? গাড়িতে মেরি কান্নারত অবস্থায় বারবার ওয়াজিদকে ফোন দিচ্ছে, অথচ ওয়াজিদ ফোন তুলছে না। এদিকে নিজের স্ত্রী মারা গিয়েছে
আর সে অন্য মেয়ের সর্বনাশে লিপ্ত। ওয়াজেদের নাম্বারে অতবার ফোন দিতে দেখে কৃষ্ণ বলল, আন্টি, হয়তো উনি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। মেরি এবার উপায় না পেয়ে প্রভাতকে ফোন শুরু করলো। প্রভাতের ফোনও রিসিভ করছে না। মেরি একা একা জাহানকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। সে কৃষ্ণের সাহায্যে জাহানকে হসপিটালে নিল। জাহানকে হসপিটালে নিতেই ডাক্তার জাহানকে মৃত ঘোষণা করলো। মেরি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। এই পৃথিবীতে জাহানই একমাত্র তার সুখ দুঃখের সঙ্গী ছিল। মেরি এক নাগারে প্রভাতকে ফোন দিচ্ছে। ঘন্টা দুয়েক পরে প্রভাত খেয়াল করলো তার ফোনের আলো জ্বলছে। সে বিছানা ছেড়ে উঠে দেখলো এত রাতে মায়ের ফোন। বেশি উদ্বিগ্ন হয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ হতেই ফোনের উপাস থেকে মেরির কান্নার আওয়াজে প্রভাত বুঝে গেল কি হয়েছে। পূর্ণতা বলল, কি হয়েছে? প্রভাত পূর্ণতার দিকে তাকালো। মুহূর্তের মাঝেই এই মায়াভরা মুখটা আধারে ঢেকে যাবে, অসহায়ের মতো কাঁদবে। প্রভাত এখন কিছু বলল না। সে পূর্ণতাকে বলল, দাদির অবস্থা খুব একটা ভালো নয়, আমাদের এখনই ফিরতে হবে। পূর্ণতা রেডি হয়ে নিল। রাত প্রায় শেষের দিকে। প্রভাত সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। ভেতরটা পুরে ছারখার হয়ে যাচ্ছে প্রভাতের। তীব্র কষ্ট হচ্ছে। পূর্ণতার জন্য কাঁদতে পারছে না। পূর্ণতা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। প্রভাত বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। কিভাবে এই কষ্ট সহ্য করবে সেই চিন্তা হচ্ছে। পরের দিন সকাল 10টা বাজলো প্রভাতের বাড়ি পৌঁছাতে। বাড়ির গেটেই প্রচুর মানুষের ভিড়। পূর্ণতা গাড়ি থেকে নেমে বুঝে উঠতে পারলো আসলে কি হচ্ছে। তার দাদির কি খারাপ কিছু হলো? মানুষের ভিড় দেখে পূর্ণতার হৃদয়ে তোলপাড় ক্রমশ বাড়তে শুরু করলো। সে খেয়াল করলো প্রভাতের মুখ পুরো ধুলোর মতো হয়ে আছে, সাথে গভীর টেনশন। এখনো পূর্ণতা সঠিক ঘটনা বুঝে উঠতে পারল না। মন কেমন যেন কুগাইছে। ভিড় ঠেলে আস্তে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। প্রভাত পূর্ণতার হাতের কবজি চেপে ধরে একসাথে পা বাড়াচ্ছে। পূর্ণতার আগমন দেখে বাড়ি ভর্তি মানুষ বিষাদ ভরা মুখে পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। খানিকটা এগিয়ে যেতেই দেখলো একটা লাশের খাটিয়া রাখা। পূর্ণতার বুকের মাঝে ছ্যাদ করে উঠল। পাশেই মেরি আর পুষ্প গড়াগড়ি করছে আর কাঁদছে। মেরি আর পুষ্পের গড়াগড়ি করা কান্না দেখে পূর্ণতার বুকের মাঝে আরও ছ্যাদ করে উঠল। সত্যি কি তার দাদি আর নেই? একবারও নিজের অসুস্থ মায়ের কথা পূর্ণতার মনে আসছে না। পূর্ণতার আর প্রভাতের হাঁটার গতি বাড়ল। খাটিয়ার কাছে যাওয়ার আগে পূর্ণতা আরেকবার থমকে দাঁড়ালো। সে দাঁড়ানোতে প্রভাতও দাঁড়ালো। প্রভাত পূর্ণতার চোখে চোখ রাখতে পারছে না। পূর্ণতা জড়ানো কণ্ঠে বলল, দাদি কি সত্যি নেই? পূর্ণতার প্রশ্নে প্রভাত ভয় পেল। এখনই পূর্ণতা জেনে যাবে তার আম্মু আর নেই। তখন পূর্ণতাকে সামলাবে কিভাবে সে? প্রভাত পূর্ণতাকে কথা দিয়েছিল তাদের বাড়ির কাজ শেষ হলেই সে পূর্ণতার আম্মুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। সে কথা আর রাখতে পারল কই? পূর্ণতার কথায় কোনো জবাব প্রভাত দিল না। সে আবারও পা বাড়ালো। খাটিয়ার কাছাকাছি যেতেই পূর্ণতার সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। চারদিকের মানুষ পূর্ণতাকে দেখে ফিসফিস করছে। তাছাড়া খানিকটা দূরেই পূর্ণতার দাদি বসে আছে। তাহলে তাহলে এখানে কার লাশ? পূর্ণতার আত্মা কেঁপে উঠল। সে প্রভাতের হাত ঝাড়ি মেরে ফেলে এক দৌড়ে খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। মেরি আর পুষ্প পূর্ণতাকে দেখে থেমে গেল। তারা কিছু বলার আগেই পূর্ণতা লাশের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল। সাথে সাথে নিজের মমতাময়ী মায়ের ফুলা মুখটা ভেসে উঠল। দৃশ্যটা দেখেই পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। মনের মাঝে এমন যন্ত্রণা শুরু হলো, এক্ষুনি হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাবে। পূর্ণতা একটা চিৎকার দিয়ে জাহানের বুকের উপর পড়ল। গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বলছে, আমার আম্মুর কি হয়েছে? আমার আম্মু চুপ কেন? আমার আম্মু এইখানে শুয়ে আছে কেন? মেরি আর পুষ্প পূর্ণতাকে জাহানের বুকের উপর থেকে জোর করে উঠালো। পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল। কিন্তু পূর্ণতাকে সামলানো যাচ্ছে না। সে ছটফট করছে আর হাত পা ছুড়াছুড়ি করছে। মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে, আমার আম্মু, আম্মু, আমার আম্মুকে কথা বলতে বলো। মেরি পুষ্প ওরা নিজেরাই ভেঙে পড়েছে। পূর্ণতাকে সামলাবে কিভাবে? পূর্ণতা মেরিকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসার মতো আর কেউ রইল না চাচি। এই পৃথিবীতে যার ভালোবাসার জন্য বেঁচেছিলাম সেই নেই। আমি কেন বেঁচে থাকবো? আমি আমার আম্মুকে একটু সুখ দিতে পারিনি। ছোটবেলা থেকে শুধু দুঃখ পেতেই দেখলাম তাকে। এক বুক দুঃখ নিয়ে আমার আম্মু চলে গেল। আমি আম্মুকে ছাড়া কিভাবে থাকবো? আমার দম বন্ধ হয়ে আসছে। পূর্ণতার কান্না দেখে কেউ সহ্য করতে পারছে না। ওদিকে কবর তৈরি হয়ে গিয়েছে। পূর্ণতা বেসামালভাবে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে গেল। পূর্ণতাকে ধরে সবাই মাথায় পানি ঢালছে। প্রভাত পূর্ণতার একটা হাত ধরে বসে আছে, যে আছে তার অচেতন প্রিয়তমার মুখের দিকে। প্রভাত জানে না সে পূর্ণতাকে কিভাবে সামলাবে। চারদিকে এত এত মানুষের ভিড়, অথচ ওয়াজেদ বাড়িতে নেই। তার স্ত্রী আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। খবর তার কানে পৌঁছেছে।
তবুও বাড়িতে আসেনি। ওয়াসেল ক্রমাগত ফোন দিয়ে যাচ্ছে, তবুও ওয়াজেদের এখনো খবর নেই। চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমেছে। এদিকে কৃষ্ণ কাউকে জিজ্ঞেস করতে পারছে না পূজা কোথায়। এত মানুষের ভিড়ে সে একটা বারের জন্যও পূজাকে দেখতে পায়নি। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছে না, নিজের মতো করে খুঁজে চলেছে। সকাল থেকে দুপুর গড়ালো, কিন্তু পূজাকে কোথাও খুঁজে পেল না। এদিকে পূজার মা বাবাও জানে না পূজা নিখোঁজ। চৌধুরী বাড়ির কিছু কাজের লোকের কাছে জিজ্ঞেস করেও কোনো উত্তর খুঁজে পেল না কৃষ্ণ। তা একবার রাজনকে বলেছে, দাদা, পূজাকে তো কাল থেকে পাচ্ছি না। রাজন এত ঝামেলার মাঝে বলেছে আছে হয়তো কোথাও। কৃষ্ণর মন কেমন খারাপ কথা বলছে। পূজার কিছু হলো না তো? চৌধুরী বাড়িতে এত বড় ঘটনার পরেও পূজা সেখানে উপস্থিত নেই। এদিকে পূর্ণতার সেন্স ফিরলেই কেঁদে উঠছে, আবার কিছুক্ষণ পরেই সেন্স হারাচ্ছে। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখে বলল, কাঁদো, যত খুশি কাঁদো পূর্ণ। পূর্ণতা প্রভাতের শার্ট খামচে ধরে বেসামালভাবে বলল, আমি এমন এতিম কেন হয়ে গেলাম? আমাকে কে ভালোবাসবে আর বলুন? আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না। সবাই কিভাবে ছুটে যেতে হবে? আমার আম্মুর মতো এত কষ্ট নিয়ে কেউ পৃথিবী ছাড়েনি। আমাকেও দাফন করে দিন। এসব বলো না পূর্ণ, দোয়া করো আম্মুর জন্য। এর মাঝে ওয়াজেদ এলো। লাশ দাফনের জন্য নিতে হবে। সবাই ওয়াজেদকে বলছে খাটিয়া ধরতে। ওয়াজেদ খাটিয়া ধরতে যাবে, তখনই পূর্ণতা চিৎকার দিয়ে উঠে বলল, ও যেন আমার আম্মুকে স্পর্শ না করে। আমার আম্মুর কোনো কাজে যদি ও থাকে আমি এক্ষুনি খুন করে দেব। আমার আম্মুর ত্রিসীমানায় যেন না থাকে, ওকে দূর হতে বলুন। প্রভাত রাগী চোখে ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, সরণ আপনি বারবারই করতে চায় না, তাহলে কবর দুটো করতে হবে। এদিকে পূর্ণতা বাজেভাবে মাতলামি করছে। প্রভাত নিজের চোখ দিয়ে পানি ছেড়ে বলল, নিজেকে বড্ড অপরাধী লাগছে। তোমার স্বপ্ন তো পূর্ণ করতে পারলাম না, এটা আমার হাতে নেই, আল্লাহর ইচ্ছা। কিন্তু তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমাকে শান্ত দেখতে চান? আমাকে শান্তি দিতে চান? হ্যাঁ চাই, বলো কি করলে তুমি শান্তি পাবে? আমার আম্মুর লাশ সামনে রেখে আমাকে কথা দিন, ওই জঘন্য মানুষটার জন্য সারা জীবন আমার আম্মু কষ্ট পেয়েছে, তাকে আপনি কষ্ট দিবেন, শাস্তি দিবেন, কঠিন শাস্তি। আমার আম্মুর আত্মা যেন একটু শান্তি পায়। প্রভাত পূর্ণতার চোখে চোখ রেখে বলল, তোমার শান্তির জন্য আমি খুনও করতে পারি। আজ 3 দিন ধরে পূর্ণতা কারোর সাথে একটা কথা বলেনি, সামান্য পানিটুকুও স্পর্শ করেনি। জানালার গ্রিল ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে অন্ধকার বাগানটার দিকে, কারণ ওখানেই তার মায়ের দাফন হয়েছে। চোখ থেকে নির্গত হচ্ছে ক্রমাগত পানি। কেউ সান্ত্বনাটুকুও দিতে পারছে না ঠিকভাবে। ওদিকে পূজা বিগত 3 দিন ধরে নিখোঁজ। রাজন তার সমস্ত ফোর্স কাজে লাগিয়েছে, কিন্তু পূজার কোনো সন্ধান মিলছে না। ওয়াজেদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি নিজেই তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার তো চরিত্র সমস্যা আছে, ওই বাচ্চা মেয়ের সাথে কিছু করেননি তো? যদি আপনি জড়িত থাকেন, আমি আপনাকে খুন করে প্রয়োজনে জেলে যাব, তো আমি আপনাকে এবার ছাড়বো না চাচা। ওয়াজেদ মোলায়েম কণ্ঠে বলল, আমি খারাপ সেটা আমি জানি, তাই বলে কি আমি বাড়ির মেয়েদের সাথে খারাপ কিছু করব? তুমি কি আমাকে এই গ্রাম বা বাড়ি কোথাও কিছু করতে দেখেছো? আমার তো অন্য সন্দেহ হচ্ছে। প্রায় প্রায় যে কাটা মাথা পাওয়া যায়, পূজা তাদের হাতে পড়েনি তো? আপনি আর বাবা কি তাদের সাথে জড়িত? সি 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 সি, এসব কি বলছো প্রভাত? তুমি এত নিচু চোখে কেন দেখো আমাদের? কারণ এর চেয়ে ভালো নজর আপনাদের প্রতি আমার আসে না চাচা। প্রভাত খাবার নিয়ে ঘরে গেল। পূর্ণতা তখনও চোখের পানি ফেলছে অনবরত। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখল। পূর্ণতা অশ্রু সজল চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত মলিন কণ্ঠে বলল, কিছু খেয়ে নাও, নাহলে অসুস্থ হয়ে পড়বে তুমি। পূর্ণতা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে প্রভাতকে জড়িয়ে ধরল। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পূজার ব্যাপারটা শুনেছ? হ্যাঁ, আপনি পিচ্চি পূজাকে খুঁজে আনুন, প্লিজ প্লিজ খুঁজে আনুন। আনবো, ওর জন্য কিছু না হয়। তখন রাত বাজে 12টা। জেলে পাড়ার গহীন এক জঙ্গল আছে, যে জঙ্গল নদী টপকে নদীর ওপারে। এপারের মানুষ ওপারে কখনো যায় না। পূজা কাতর কণ্ঠে বলল, আপনাকে আমি দেবতার মতো জানতাম, আপনিও এমন, তাও আমার সাথে এমন করছেন? সে লোকটা হো হো শব্দে হেসে উঠে নৃশংসতা চালিয়ে গেল। এরপরই ওয়াজিদ গেল। পূজা হাত জোর করে বলল, আপনারা আমার বাবা হন, আমার বাবা আপনারা, দোহাই লাগে আমাকে ছেড়ে দিন। তবুও অত্যাচার থামল না। এরপরে পূজা দেখলো ওয়াজিদের গুরু একটা বিশাল ছুরি বের করলো। ওয়াজিদকে বলল, এটা দিয়ে জবাই দিয়ে নদীতে ফেলে দেই।
আমি বাঁচতে চাই, আমাকে মারবেন না আপনারা। আমি কোনোদিন কাউকে বলবো না আপনাদের কথা। ওয়াজেদ বলল। তুই এখান থেকে গিয়েই সবার আগে প্রভাতের কাছে বিচার দিবি। তোর মাথা না কাটলে প্রভাত আমাদের মাথা আস্ত রাখবে না। আমি বলবো না, আমাকে বিশ্বাস করুন। ওয়াজেদ পূজার মুখে লাথি মেরে সরিয়ে দিল। ওয়াজেদের গুরু ছুরি এনে পূজার দিকে চালাতে গেলেই পূজা ছুরি ধরে ফেলে। তাতে পূজার হাতের সবগুলো আঙ্গুল কেটে রক্তে একাকার হয়ে যায়। এটুকু মেয়ে এত শক্তি কোথায় পাচ্ছে কে জানে। জীবন মরণের সময় এখন পূজার। সে জীবনের সর্বশেষ চেষ্টাই চালাচ্ছে, কিন্তু ওয়াজেদরা দুজন। আরও পুরুষ মানুষ পূজার পক্ষে যুদ্ধ চালানো সম্ভব হলো না। তবে পূজা ছুরি ছাড়েনি, কাটা হাতে ছুরি ধরেই রেখেছে। আচমকা পূজা উঠেই ওয়াজেদের গুরুর হাতে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে ছুরিটা ছেড়ে দেয়। পূজা তখনই ছুরিটা নিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। ওয়াজেদ আর ওর গুরু দুজনেই ছুরি খুঁজতে গেল। ওরা জানে পূজার গায়ে সে বল নিয়ে কোথাও পালাবে, আর ছুরিটাও বেশি দূর পড়েনি। তবে জঙ্গল অন্ধকার ঝোপঝাড়ের মাঝে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। পূজা তৎক্ষণাৎ বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ওয়াজেদ বলে, গুরু, পূজাকে তো পাচ্ছি না, এ গেল কই? গুরু বলল, দেখ কোন গাছের আড়ালে ঝোপঝাড়ের নিচে লুকাইছে, খোঁজ। পূজার হৃদয়টা কেঁপে উঠল। সে তার সৃষ্টিকর্তাকে ডেকেই যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলল, কোথায় কৃষ্ণ তুমি? আমাকে বাঁচাও, আমাকে বাঁচানোর মতো কেউ নেই। এর মাঝে গুরু ছুরিটা পেয়ে গেল। সে ওয়াজেদকে ডেকে বলল, ছুরি পেয়েছি, টর্চ নিয়ে দেখ সে কই। ওয়াজেদ টর্চ আনতে যেতেই পূজা উঠে দৌড় দিল। সাথে সাথে ওয়াজেদ আর গুরু পূজার পেছন পেছন ছুটল। পূজা ছুটতে ছুটতে নদীর কিনারায় চলে এলো। ওর থেকে 5-7 হাত দূরেই ওয়াজেদরা। এখন পূজাকে হয় ওদের ছুরির আঘাতে মরতে হবে, নয় নদীতে ঝাঁপ দিতে হবে। পূজার হাতে আর অপশন নেই। সে নদীতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সময় বলল, আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোরাও বাঁচবি না। পূজার গায়ে আর সাঁতারের শক্তি নেই। নদীর অথই পানিতে তার জীবনে নিঃশ্বাসটা নিভু নিভু করছে। কিছুক্ষণ সাঁতারটা কেটে ক্লান্ত হয়ে গেল, আর পেরে উঠছে না। আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখন কেবলই পানির উপর তার চুলগুলো ভাসছে, আর 2 হাতের 10টা আঙ্গুল দেখা যাচ্ছে। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও সে মনে মনে বলল, তোমারও অর্ধাঙ্গী হওয়ার স্বপ্নই থেকে গেল কৃষ্ণ। নদীর ঠিক ওপাশেই অন্যমনস্ক হয়ে বসে আছে কৃষ্ণ। সে পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনেছে। পূজার চিন্তায় অতটা গুরুত্ব দেয়নি। তবে আচমকা ওই শব্দটার জন্য কৃষ্ণর হৃদয় কেঁপে উঠল। সে কি জানতো যার জন্য পাগল হয়ে যাচ্ছে সেই অপর প্রান্তে জীবন বাঁচানোর জন্য ছটফট করছে। এই জন্যই হয়তো জীবনের সব ছোটোখাটো ঘটনাগুলো গুরুত্ব দেওয়া উচিত। কৃষ্ণ একটু গুরুত্ব সহকারে দেখলেই হয়তো পূজা বাঁচতেও পারত। এখন আর পূজার চুলগুলোও দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সে ডুবে তলিয়ে গেল নদীর তলদেশে। পানিতে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। ভয়ানক কষ্ট আর যন্ত্রণা নিয়ে পূজার মৃত্যু হলো। পূর্ণতা মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে বলছে। তখনই প্রভাত বাইরে থেকে এলো। প্রভাতকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। প্রভাত রুমে আসতেই পূর্ণতা বলল। প্রভাত কিছু না বলে পূর্ণতাকে জড়িয়ে ধরল, খুব শক্তভাবে জড়িয়ে ধরল। আমাকে শক্তি দাও পূর্ণ, আমি ভেঙে পড়েছি, দুর্বল হয়ে যাচ্ছে। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারছি না। কেন, কি হয়েছে? তোমার আম্মুকে শোক দিতে পারিনি, তোমার বাবাকে শাস্তি দিতে পারিনি। আমি যে খুনি নই পূর্ণ, নাহলে খুনি করতাম। বাবার কিছু অবৈধ ব্যবসা আছে, আমি বুঝি। উপযুক্ত প্রমাণ নেই বলে আমি তো পুলিশের হাতে তুলে দিতে পারছি না। ওরা সুদ ঘুষের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করে, বিভিন্ন বিদেশি নারী পুরুষের সাথে ব্যবসায়িক ডিল করে। সবই সুদের কারবার। ওরা মানুষের সামনে যত ভালো মানুষে দেখায় অতটা ভালো নয়। যা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি চোখ বুঝে আমার বাবাকে বিশ্বাস করেছি। এটি কেমন অন্যায়? নিজের জন্মদাতা বাবাকে বিশ্বাস করবো না তো সন্তান হিসেবে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবো আমি? আগে ভাবতাম বাবা আর চাচা তাদের অর্ধাঙ্গিনীদের সাথে খারাপ ব্যবহার করে, তো ওদের আমি খারাপ ভাবতাম। আস্তে ধীরে বুঝলাম এর বাইরে কিছু গোলমাল আছে, যা বুঝতে আমার সময় লেগেছে। আপনি ভেঙে পড়লে কে সামলাবে সব? পরবর্তী প্রজন্মকে আপনার এগিয়ে নিতে হবে তো আপনার আদর্শে। বলেই পূর্ণতাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল প্রভাত। পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। নিজের মায়ের মৃত্যুর পর পূজার মৃত্যু পূর্ণতা মেনে নিতে পারছে না। হাওমাও কান্নায় আবারও ভেঙে পড়ল প্রভাতের বুকে। পূর্ণতা প্রভাতের বুকে কিল দিতে দিতে বলল, আমার পূজাকে ফেরত চাই, পূজাকে ফেরত চাই আমার। বাস্তবতা বড়ই কঠিন। অনেক কিছু চাইলেই মানুষ মেনে নিতে পারে না, তাও মেনে নিতে হয়। গাড়িতে করে চৌধুরী বাড়ি থেকে সবাই এলো জেলে পাড়ায় পূজাকে দেখতে। রাজন সহ পুলিশের পুরো একটা টিম পূজার বাড়ি ঘিরে রয়েছে। রাজনের মাথা হেঁট হয়ে যাচ্ছে।
নিজেকে একজন এসআই বলে পরিচয় দিতে লজ্জা করছে। পূজার মা বাবা রাজনের পায়ের কাছে পড়ে বলছে, তুমি কেমন অফিসার বাবা? আমার মেয়েটাকে বাঁচাতে পারলে না? প্রভাত পূজার মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, পুলিশ কি করবে জানি না, তবে প্রভাত চৌধুরী খুঁজে বের করবে সে অপরাধীদের। রাজন বলল, আমি চেষ্টা করেছি ভাই, এখন পর্যন্ত আমি যতটুকু পর্যবেক্ষণ করে পেয়েছি তার সবটাই জেলেপাড়া আর চৌধুরী বাড়ি ঘিরেই রহস্য রয়েছে। এই দুই জায়গায় সংযোগ মিলে আমি ধরে ফেলতে পারবো। পুষ্প কান্না জড়িত কণ্ঠে বলল, কৃষ্ণ মরে যাবে, এই চিতায় দুজনকেই না হয় তুলে দিয়েন। পুলিশের গাড়িতে কৃষ্ণ আসছে, বারবার পুলিশদের কাছে জিজ্ঞেস করছে, পূজাকে কোথায় পাওয়া গিয়েছে? ও কোথায় ছিল? ও কি ইচ্ছা করে লুকিয়েছিল নাকি নাকি কেউ ওকে লুকিয়ে রেখেছিল? ও কি শুকিয়ে গিয়েছে? এই কদিনে কিছু খেয়েছে? পুলিশরা কজন অদ্ভুত চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে? বাড়িতে পৌঁছে কি করবে এই ছেলেটা? আধা ঘন্টা পর কৃষ্ণ বাড়িতে পৌঁছালো। পায়ে কাদা, স্যান্ডেল নেই, শার্টের বোতাম সবগুলো খোলা, এলোমেলো চুল, কেমন পাগলের মতো দেখাচ্ছে। জেলে পাড়ায় প্রচুর মানুষের ভিড়। এত ভিড় কেন কৃষ্ণ বুঝে উঠতে পারল না। তার কেমন যেন হাত পা থরথর করে কাঁপছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতেই দেখল প্রভাত, রাজন, পূর্ণতা, পুষ্প, পূজার মা বাবা সবাই কাঁদছে। কৃষ্ণর বুকটা কেঁপে উঠল। তার সামনেই একটা সাদা কাপড়ে লাশ ঢাকা আছে। সবাই কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল। কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছে। কৃষ্ণকে দেখে সবার কান্নার মাত্রাও বেড়ে গেল। কৃষ্ণ ছুটে গিয়ে সাদা কাপড়টা সরালো। পূজার ক্ষত বিক্ষত প্রাণহীন মুখটা দেখে কৃষ্ণের চারদিক ঘুরতে থাকলো। মাথায় চক্কর দিয়ে উঠল। সে পূজার নাম ধরে জোরে চিৎকার দিল। কে সামলাবে কৃষ্ণকে? পূজাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো করতে লাগলো, পাগলের মতো বলতে লাগলো, আমি একদম মরে যাব, এক মুহূর্ত তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি পাগল হয়ে যাব পূজা, আমি মরে যাব। পূজা আমার ভুল, কেন এত বড় শাস্তি দিলে? আমার মনের মাঝে জ্বলে পুড়ে যাচ্ছে পূজা। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি, আমার চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি মরনি, ওইটা তুমি না, আমার পূজা মরেনি, আমার পূজা আমার জান। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।